দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বললেন তারেক। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ। গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে দাবি প্রেস সচিবের। শ্রমিকের স্বার্থে অগ্রাধিকার দিয়েই হচ্ছে সংস্কার প্রতিবেদন জানালেন কমিশন প্রধান। ঈদের পর থেকে অস্থির রাজধানীর সবজির বাজার, বাড়তি মাছ মুরগির দামও। বড় মৌসুম শুরু হয়, নিম্নমুখী পাইকারি চালের বাজার। এবং কাশ্মীর সীমান্তে থামছেই না অস্থিরতা। টানা অষ্টম দিনে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি, হামলার আশঙ্কায় আজাদ কাশ্মীরদের সব মাদ্রাসা বন্ধ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বলে মনে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে সংবিধান লঙ্ঘনকারী ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। এ সময় সংস্কার, নির্বাচন ও গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার ইস্যুকে সমন্বয়ের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক। বলেন, দেশের সমস্যার সমাধানে কাজ করছে এবি পার্টি। এই বাংলাদেশে আমরা দায় এবং দরদের ভিত্তিতে নতুন রাজনীতি বিনির্মাণ করব, নতুন বাংলাদেশ 2 গড়ব। আলোচনায় অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমাদের সমালোচনা করবেন, কখনো যদি আমাদের ভুল হয়, আমাদের কথায়, আমাদের আচরণে, আমাদের যে কোনো কর্মসূচিতে। আমরা সবাই সংস্কার চাই, নির্বাচিত সরকারের বিকল্প নাই। বিচার এবং সংস্কার এবং 16 বছর ধরে মানুষ যে নির্বাচনে যে অপেক্ষা করছে, সেই নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট কথা বলবেন। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে এই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দ্রুত দলটির নিবন্ধন বাতিলের আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এ সময় কিতাবী সংস্কার দিয়ে স্বৈরাচার ঠেকানো যাবে না উল্লেখ করে স্বৈরাচারের উত্থান রোধে রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিতাবী কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। সংবিধান বা আইন না মানের কারণে মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে। জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই বোধহয় টেকসই হয় না। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করে বিরাজনীতিকরণের চেষ্টা হলে গণতন্ত্র হুমকিতে পড়বে বলেও আশঙ্কা জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। জন আকাঙ্ক্ষার প্রতিফলনে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তারেক রহমান। দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে সক্ষম হবে না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ শুরু করে সংগঠনটি। জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয় এনসিপির নেতা কর্মীরা। তারা বলেন, কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এটি হতে দেওয়া হবে না। দ্রুত সন্ত্রাসী সংগঠনটির বিচার এবং নিষিদ্ধ করতে হবে। এনসিপির বিক্ষোভ সমাবেশের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, সমাবেশের সবশেষ খবর জানাবেন, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে নেতারা কি বলছেন? জি তাসনুবা, আমি এখন রয়েছি বায়তুল মোকাররমের দক্ষিণ গেট, যেখানে গুলিস্তানের
এই অংশে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যেই দলটির মূলত এই দেশে তারা এখন নতুন করে একটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছে, সেই রাজনৈতিক দলটি আজকে এখানে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এই বিক্ষোভ সমাবেশে এই জুলাই বিপ্লবীরা, তারা এখানে আহত জুলাই বিপ্লবীরা এখানে উপস্থিত রয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, দেশের এবং ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এখানে এসে যুক্ত হয়েছেন। সেই সমস্ত নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়ে এই আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার দাবার পাশাপাশি যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে অথবা আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরুক এমনটা যারা সহযোগিতা করছে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমার সামনে এইমাত্রই শহীদ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ কথা বলেছেন। তিনিও বলেছেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার বাস্তবায়ন। নাহিদ ইসলাম সহ সার্জিস চালক এবং সহ যারা এই নেতৃবৃন্দ রয়েছে জুলাই বিপ্লবের, তারা এখানে রয়েছেন এবং তারা এখানে একটা বিষয় ঐক্যমত, তারা এই জুলাই বিপ্লবে আহতদের সঙ্গে নিয়ে জুলাই শহীদদের করছেন যতদিন না আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয় এবং এই আওয়ামী লীগের ধারাবাহিক গণখুনের বিচার কার্যক্রম শুরু না হয় এবং তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করে তাদের বিচার নিশ্চিত করা না হয়, ততদিন পর্যন্ত তারা রাজপথে এই জুলাই বিপ্লবীরা সংগ্রাম চালিয়ে। মারুফ, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার কোনো সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করছে না কিংবা কাউকে নিযুক্ত করছে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বর্তমানে ভুয়া তথ্য ও গুজবই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এসব মোকাবেলায় সাইবার সিকিউরিটি আইন সংশোধন করে আগামী সপ্তাহেই তা প্রধান উপদেষ্টার সভাপতিত্বে মন্ত্রিসভায় পাশ হতে পারে বলেও জানান প্রেস সচিব। আমরা কোনো সাংবাদিকের চাকরি খাচ্ছিও না, কারো আমরা জব দিচ্ছিও না। আমরা এই 10 জুলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে, এবং এটার সাথে দুইটা ফোর্স, একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যের সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোক, এরা সব এক হয়েছে। শ্রম সংস্কার কমিশনের ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন শ্রমিক ও মজুররা। আর শুধু কাগজে কলমে নয়, বাস্তবে এসব সুপারিশ কার্যকরের তাগিদ দেন শ্রমিক নেতারা। এদিকে সকল শ্রমিকের স্বার্থ অগ্রাধিকার দিয়ে প্রতিবেদন তৈরি হয়েছে বলে জানান শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। শ্রম সংস্কার নিয়ে রেজা খানের 2 পর্ব প্রতিবেদনে আজ প্রথম কিস্তি। দেশে মোট শ্রমিকের সংখ্যা 7,36,00,000। এর মধ্যে 7 কোটি শ্রমিকই অপ্রাতিষ্ঠানিক, যাদের নেই কোনো নিয়োগ পরিচয়পত্র, ন্যূনতম মজুরি ও কর্মঘণ্টা। বেতন কেন বাড়ে না? এত রাস্তাত কাজ করবে, 400 টাকা মজুরি দেয়। কাজ করি আমরা, ন্যায্য মজুরি তো আমরা পাই না। এই বাস্তবতায় শ্রম সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে 460 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। এতে শ্রম খাতের উন্নয়নে মোট 25টি সুপারিশ করা হয়। ফিক্স করার জন্য বেতনটা, তাইলে আর কেউ কোনো সমস্যা হবে না। আমরা সেইভাবে বেতন পাই না। এর মধ্যে প্রত্যেক শ্রমিকের পরিচয়পত্র প্রদান, জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকের সামাজিক নিরাপত্তা স্কিম, প্রত্যেকের অভিযোগ জানানোর প্ল্যাটফর্ম তৈরি এবং তাদের সংগঠিত হওয়ার অধিকার, এই 5 বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাকে যে চাকরি না, আমাকে যে গাড়ি যদি থাকে তাহলে গাড়ি দেয়, নির্ধারিত হলে ভালো হয়, অবশ্যই ভালো হয়, কিন্তু এটা নির্ধারিত হবে না। দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাপনের ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে দ্রুত মজুরি বৃদ্ধির উদ্যোগ নেয়ার দাবি জানান শ্রমিক ও মজুররা। ঘর ভাড়া চাইছিলাম 3000 টাকা, সে ঘর ভাড়া বেচে 4,500 5,000 টাকা। আবার ফির সব জিনিসেরই দাম বেশি, চলে না তো, আমরা কষ্ট করি থাকি। এসব সংস্কার যেন ফাইলবন্দি ও কাগজ কলমেই সীমাবদ্ধ না থাকে তা নিশ্চিত করার উপর জোর দেন গার্মেন্টস শ্রমিক নেতারা। আমাদের সংবিধানে অনেক ভালো কথা বলা আছে, আইনেও অনেক ভালো কথা বলা আছে, কিন্তু সেটা যদি ইমপ্লিমেন্টেশন যদি না হয়, বাস্তবায়ন যদি না হয়,
তাহলে এটা শুধুমাত্র একটা কাগজে কথাতেই পরিণত হয়। তা আমরা প্রত্যাশা করব, আমরা তো অতীতে ফিরতে চাই না। সকল শ্রমিকের সমস্যা নিয়ে এমন প্রতিবেদন বাংলাদেশে এর আগে তৈরি হয়নি বলে মনে করেন শ্রম সংস্কার কমিশন। এর আগে শ্রম আইন সংস্কার কমিশন হয়েছে, কিন্তু তারা তো এই শ্রম আইনটা সংস্কার করেছে যেটা মূলত বাংলাদেশে 10 ভাগ শ্রমিকের সুরক্ষা দেয়। 100 ভাগ শ্রমিককে নিয়ে কোনোদিন কোনো প্রতিবেদন ওইভাবে তৈরি হয়নি, যার জন্য আমরা এবার চেষ্টা করেছি সবার জীবনটা তুলে ধরতে। প্রতিবেদন জমা দেওয়ার পরের সপ্তাহ থেকে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া সম্ভব বলেও মত দেন তিনি। যে সুপারিশগুলো আমরা করেছি সেগুলো আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাওয়া উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের পর থেকেই অস্থির রাজধানীর সবজির বাজার। ছুটির দিনে আজ তা আরও চড়া। বাড়তি মাছ মুরগির দামও, তবে রমজানের পর লিটারে 14 টাকা বেড়ে স্থিতিশীল সয়াবিন তেলের দাম। আর বোরো ধানের মৌসুম শুরু হওয়ায় কিছুটা নিম্নমুখী চালের বাজার। এখনও বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য চলছে জানিয়ে তা বন্ধে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। রেজা খানের আরেকটি রিপোর্ট। রমজানের পর সয়াবিন তেল লিটারে 14 টাকা আর 5 লিটারে 70 টাকা বেড়ে বর্তমানে স্থিতিশীল আছে দাম। এদিকে প্রতি সপ্তাহেই বাড়ছে গুঁড়ো দুধ, সাবান, পাউডার আর পেস্টের দাম। গুঁড়া দুধগুলো বাড়ছে, ডিপ্লোমা, ডানু এগুলো 1 কেজিতে 20 টাকা করে বাড়ছে। তারপর সাবান, লাক্স সাবান যেটা 80 টাকা ছিল ওটা এখন 90 টাকা, লাইট বয় সাবান যেটা 50 ওটা এখন 55 টাকা। বোরো ধানের চাল এখনো আসেনি বাজারে, তবে মিনিকেটের দাম কেজিতে 8 টাকা আর 28 ও নাজির শাইলের দাম কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে। 28 কমছে 1 টাকা হইতে 2 টাকা, আর মিনিট কমছে 6 টাকা হইতে 8 টাকা প্রতি কেজিতে নতুনগুলি, আর পুরানগুলি আগের দামই আছে। বেগুন, কাকরোল আর শসা 120 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ধনেপাতার কেজি 200 টাকা আর বাকি সব সবজি 60 থেকে 90 টাকা দরে বিক্রি হচ্ছে। চড়া দাম দেখা যাচ্ছে না, আমাদের সামর্থ্যের মধ্যে আসলে নেই, মধ্যবিত্ত ফ্যামিলি যারা আমরা আছি। সিন্ডিকেট ভাঙার চেষ্টা করে নাই তো না, আর এখন আমরা যারা ক্রেতা তারা আমরা দুর্বিষহ পড়ছি। গরু ও খাসির মাংসের দাম 750 এবং 1200 টাকায় অপরিবর্তিত, তবে দেশি এবং কক মুরগির দাম 30 এবং ব্রয়লারের দাম কেজিতে 10 টাকা বেড়েছে। সিন্ডিকেট তো আছে, গত সপ্তাহে ছিল 620 টাকা, তাই না? আজকে কত? 680 টাকা। আজকে মালের দরকার আছে প্রায় 120-30টা পাইছি, মাত্র 40 মুরগি, তাও দাম বেশি কিনে আনছি। এদিকে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ মাছের দাম, তবে ডিমের ডজন 125 টাকায় অপরিবর্তিত আছে। 15 দিন যাবত 125 টাকা ডজন বিক্রি করতেছি আমরা। সবসময় আমরা দেখি যে টিভিতে বলে যে কমছে, কিন্তু বাজারের অ্যাকচুয়াল পরিস্থিতি তো আসলে কমা না। একবার তার নুন দিয়ে খাওয়া যায় না, বেশি হলো কম বেশি না হয় লাগে। কেজিতে 20 টাকা 20 টাকা বাড়ছে। এ অবস্থায় বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তারা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 7 থেকে 8 টাকা। ব্যবসায়ীরা বলছেন বোরো মৌসুম শুরু হওয়ায় কমতে শুরু করেছে সব রকম চালের দাম। এমন খবরে স্বস্তিতে ভোক্তারা। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুষ্টিয়ায় সব ধরনের চালের দাম কমতে শুরু করেছে। মিনিকেট চাল গত 1 সপ্তাহ আগে ছিল 84 টাকা কেজি, এখন কেজিতে 6 টাকা কমে 78 টাকা। 60 টাকা কেজির 28 চাল সপ্তাহের ব্যবধানে 3 টাকা কমে বিক্রি হচ্ছে 57 টাকা। সাধারণ ক্রেতারা বলছেন 1 সপ্তাহ আগে যে চাল 84 টাকা কেজিতে কেনা হয়েছে সেই চাল বর্তমানে খুচরা বাজারে 78 টাকা কেজিতে কেনা হচ্ছে। বর্তমানে বাজারে নতুন চাল আসতে শুরু করায় সামনে আরো কম দামে চাল পাওয়ার প্রত্যাশা তাদের। প্রতি কেজি চালে 8 থেকে 10 টাকা কমে গেছে। 25 কেজির দাম ছিল হচ্ছে 2100 টাকা, কিন্তু গতকাল আমি আবার এই চাল কিনলাম, এই চালের 1 বস্তার দাম নিয়েছে 1900 টাকা। সরকার যদি বাজারে মনিটরিং করে আরো অনেক দাম কমবে। খুচরা ব্যবসায়ীরা বলছেন ধানের সবথেকে বড় মৌসুম এখন, তাই চাল বাজারে আসতে শুরু করেছে। এতে চালের দাম আগামীতে আরো কমতে পারে। মিনিকেট, কাজললতা, 28 এই ধানগুলো এই সিজনে সবচেয়ে বেশি হয়। এই বেশি হওয়ার কারণেই বর্তমান চাউলের বাজার একটু কমছে, কেজিতে 2 থেকে 4 টাকা এরকম কমছে চাউলের বাজারটা। আর নতুন ধান আসলে আশা করা যায় আরো কিছু কমবে। চালের বাজার যেন সবসময় সহনীয় থাকে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। আফরিন পপি, মোহনা সংবাদ।
দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটাচ্ছিলেন মাসুদ ও এনামুল নামের 2 কৃষক। দুপুর 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10-এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এই ঘটনার জেরে 2 ভারতীয় নাগরিককে আটকে রেখেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। দুপুরে বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পাক ভারত সীমান্ত উত্তেজনা প্রসঙ্গ। টানা 8ম দিনের মতো কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মাঝে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। দুদেশের গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী হামলার জন্য একে অন্যকে দুষছে গোয়েন্দা সংস্থা র এবং আইএসআই। এদিকে ভারতীয় সামরিক হামলার আতঙ্কে 10 দিনের জন্য আজাদ কাশ্মীরের সকল মাদ্রাসা বন্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ভারত পাকিস্তান উত্তেজনার পারদ দিন দিন বেড়েই চলেছে। কাশ্মীর সীমান্তে থামছেই না অস্থিরতা। টানা 8ম রাতে ভারত পাকিস্তান সেনাদের মাঝে গুলি বিনিময় হয়েছে। এদিকে কাশ্মীরের পহেলগাম হামলা নিয়ে সামনে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম পাকিস্তান টেলিভিশন বলছে এর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত। প্রতিবেদনে বলা হয়, নথিতে ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা বলে প্রচার করার সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়। তবে নথিটি আসল কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে এ হামলার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত বলে পাল্টা দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। আইএসআই এবং সন্ত্রাসী গোষ্ঠী লস্করি তাইয়েবার মধ্যে একটি অপারেশনাল যোগসূত্র আছে বলে ইঙ্গিত দিয়েছে ভারতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তবে সে বিষয়টিও প্রমাণিত নয়। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে সৃষ্ট উত্তেজনার জেরে বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা। যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনী সামরিক হামলা চালাতে পারে এমন আশঙ্কায় 10 দিনের জন্য সব মাদ্রাসা বন্ধের সরকারি নোটিশ জারি করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। 3 দিনের টানা সরকারি ছুটিতে কক্সবাজার এবং কুয়াকাটায় বসেছে পর্যটকদের মিলন মেলা। আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস শতভাগ বুকিং হয়ে গেছে। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকের আগমন ঘটেছে সৈকতে। পর্যটকদের হই হুল্লোড়ে মাতোয়ারা, কক্সবাজার ও কুয়াকাটার পুরো সৈকত। প্রতিনিধির তথ্যে আরো জানাচ্ছেন তাসিন তারিন। 3 দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা, লাবণী, ইনানি, হিমছড়ি ঝর্ণা ও পাটুয়া টেক বিচ পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ ছাতার নিচে বসে, কেউ বা ঘোড়ায় চড়ে, কেউ বা সমুদ্রের ঢেউয়ের তালে তালে গোসল করে সময় কাটাচ্ছেন। পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 2.5 থেকে 3 লাখ পর্যটক স্ট্যান্ড বাই এখানে রয়েছে। এই পর্যটকদেরকে আমরা যাতে কোনো ধরনের নিরাপত্তা সমস্যা না হয় সেই জন্য টুরিস্ট পুলিশ আমাদের শক্ত অবস্থানে রয়েছে। আমরা 3 স্তর বিশিষ্ট আমরা ইতিমধ্যে নিরাপত্তা আমরা কিন্তু ব্যবস্থা করে ফেলেছি। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে হাজারো পর্যটকের মিলন মেলায় পরিণত হয় সাগরকন্যা কুয়াকাটা। কর্মব্যস্ত জীবন থেকে বেরিয়ে এসে প্রচণ্ড রোদ উপেক্ষা করেই সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছে হাজারো পর্যটক। তার মাঝে আর কি এরকম একটা আনন্দমুখর পরিবেশে সবারই ভালো লাগে, আমাদের অনেক ভালো লাগতেছে। সেফটির বিষয়ের দিক থেকে নোটিস করলে দেখা যায় যে হ্যাঁ এখানে ভালোই সেফটি আছে। অনেক আনন্দ করছি, এই জন্য এবারও আসছি যাতে পুরোপুরিটা উপভোগ করতে পারি। The size more than local people. Then this is not very good. It's very bad things for all strangers here. So ask them about the real price. Kolkata, it's cool. I love Kolkata. পর্যটকদের উপস্থিতিতে খুশি হোটেল মোটেল সহ স্থানীয় ব্যবসায়ীরা। বাচ্চাদের যে পরীক্ষা চলে, পরীক্ষার পরে দীর্ঘদিন পরে মোটামুটি লোক আসছে। আমরা ফ্যামিলি নিয়ে এমনকি ব্যবসা বাণিজ্য ভালো আছি। আর পর্যটকদের সার্বিক নিরাপত্তায় নৌ পুলিশ সহ সাদা পোশাকেও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সব সময় নজর রাখছেন বলে জানায় নৌ পুলিশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে আমরা তৎপর আছি। আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো সমস্যা হবে না। সব বয়সী মানুষের ভিড়ে মুখরিত বিনোদনের অন্যতম কেন্দ্র এই 2 সমুদ্র সৈকত। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
আবারও দেশের বাইরের খবর। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে 31 ফিলিস্তিনির। এতে আহত হয়েছে আরও অর্ধশতাধিক। গত 1.5 বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়িয়েছে 52,400। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ তথ্য নিশ্চিত করেন। ইসরায়েল সরকার জানিয়েছে দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের উপর একটি কট্টরপন্থী গোষ্ঠীর হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে এই হামলাগুলো সিরিয়ার বর্তমান ক্ষমতাসীনদের প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাসকে প্রতিফলিত করে। খেলার খবর ক্রিকেট। চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। এই সিরিজ দিয়ে 4 মাসেরও বেশি সময়ের পর টি-20 ফরম্যাটে ফিরছে টাইগাররা। বিসিবির পক্ষ থেকেও একে স্বাগত জানানো হয়। এদিকে আরব আমিরাতের পরই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। সেখানে রয়েছে 5 ম্যাচের টি-20 সিরিজ। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ হবে টি-20 সংস্করণে। বিগ ইভেন্টে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া জরুরি। সে লক্ষ্যে চলতি মাসে সফর শুরু করবে বাংলাদেশ দল। প্রথমটা হবে সংযুক্ত আরব আমিরাতে, যার মধ্য দিয়ে 4 মাসেরও বেশি সময়ের পর এই সংস্করণে ফিরছে টাইগাররা। এর আগে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের আমন্ত্রণে টি-20 খেলে বাংলাদেশ। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে টাইগারদের বিপক্ষে টি-20 সিরিজের সূচি ঘোষণা করে আমিরাত ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী আগামী 17 ও 19 মে শারজাহ স্টেডিয়ামে খেলবে টাইগাররা। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। একে স্বাগত জানিয়েছে বিসিবি। এক বার্তায় বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী এই সিরিজকে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার সম্পর্ককে মজবুত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি পর্ব হিসেবে উল্লেখ করেন। টি-20তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড অবশ্য ভালো। সবশেষ 2022 সালে দুবাইয়ের মাটিতে 2 ম্যাচের সিরিজ খেলে টাইগাররা। শতভাগ জয় আছে সেখানে। এদিকে এই সিরিজের পরপরই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ, যেখানে রয়েছে 5 ম্যাচের টি-20 সিরিজ। 25 ও 27 মে ফয়সালাবাদে হবে প্রথম ও দ্বিতীয় ম্যাচ। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 30 মে তৃতীয় এবং 1 ও 3রা জুনে যথাক্রমে হবে চতুর্থ ও পঞ্চম টি-20। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বললেন তারেক। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ। গণমাধ্যম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে দাবি প্রেস সচিবের। শ্রমিকের স্বার্থে অগ্রাধিকার দিয়েই হচ্ছে সংস্কার প্রতিবেদন জানালেন কমিশন প্রধান। ঈদের পর থেকে অস্থির রাজধানীর সবজির বাজার। বাড়তি মাছ মুরগির দামও। বড় মৌসুম শুরু হওয়ায় নিম্নমুখী পাইকারি চালের বাজার। এবং কাশ্মীর সীমান্তে থামছে না অস্থিরতা। টানা 8ম দিনে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। হামলার আশঙ্কায় আজাদ কাশ্মীরিদের সব মাদ্রাসা বন্ধ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।